আগেকার দিনগুলোতে থাকতো কি, যে যে ধরনের পুকুরগুলোতে আমরা বলতাম যে এই ধরনের মানে জামা কাপড় কাচা, স্নান করা, এগুলো বন্ধ থাকতো, সাধারণত পুজোর কাজে কোনো শুভ অনুষ্ঠানে ব্যবহার করা হতো। তো সেই পুকুরগুলো মূলত ঐতিহ্যবাহী জলাশয়, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী জলাশয় ও পার্শ্ববর্তী পরিবেশ পরিবেশ যেটা হচ্ছে যে সেই পুকুরটাকে বুজিয়ে অনেক সময় এখনকার দিনে কি হচ্ছে, বেআইনি দখল হচ্ছে, সেখানে ফ্ল্যাট বাড়ি পুকুর বুজিয়ে নির্মাণ করা হচ্ছে। এই যে বিষয়গুলো, যার ফলে অনেক সময় দূষণও হচ্ছে, ফলে পরিবেশের একটা অস্তিত্ব সংকট। পরিবেশ সুরক্ষার জন্য কি করতে হবে, সেই জলাশয়টিকে পুনরুদ্ধার করতে হবে। সেই কারণে পুরসভার কমিশনার হোক বা জেলা শাসক হোক, তাদের উদ্দেশ্যে চিঠি লিখতে হবে, আবেদনপত্র বা তাদের উদ্দেশ্যে চিঠি লিখতে হবে। তো এই হলো বিষয়টা, ঠিক আছে? তাহলে এই চিঠিটা আমরা কিভাবে লিখবো? চিঠি তো আমরা নতুন নতুন শিখছি। এই যে অ্যাট ফার্স্ট আমরা যেটা করব, যে যে কোনো একজনকে লিখতে হবে। এখানে দুটো কেন দেওয়া হয়েছে, যে যদি কেউ গ্রামাঞ্চলে বসবাস করে বা ডিস্ট্রিক্টে বসবাস করে, তার ক্ষেত্রে সে জেলা শাসককে লিখবে। আর যদি কেউ কলকাতা শহরে কোনো কি বলবো, কোনো ওয়ার্ড এলাকায় বসবাস করে বা হাওড়া জেলায় বসবাস করে, তো সেই ক্ষেত্রে তার পুরো কমিশনারকে লিখবে। তো এখানে আমি কোনো ডিস্ট্রিক্ট বা জেলার নাম দিইনি। যদি উল্লেখ না থাকে, যদি উল্লেখ না থাকে যে ক খ গ ব্যবহার করবে, যদি উল্লেখ না থাকে, সেক্ষেত্রে তোমরা দিতে পারো। তো সেই ক্ষেত্রে যে যেহেতু নিজের নিজের বলেছে, সেক্ষেত্রে নিজের জেলা, তার জায়গার নাম অবশ্যই দেওয়া যেতে পারে। যাই হোক, মাননীয় জেলা শাসক বা পুরো কমিশনার সমীপেশু। পুরো কমিশনার এখানে একটা মহাশয় বসালে ভালো হয়। মহাশয় সমীপেশু, কমা, ক জেলা, সাপোজ একটা কোনো আহ, দেখা গেল যে আমি দিয়ে দিলাম এখানে হচ্ছে মুর্শিদাবাদ জেলা, দিয়ে দিলাম হয়তো বহরমপুর পুরসভা, ঠিক আছে? আর পশ্চিমবঙ্গ এইভাবে দিলাম। কলকাতার ক্ষেত্রে দিলাম কলকাতা, দিয়ে পিনকোড নম্বরটা কত সেটা আমি দিই, হলো। এবার হচ্ছে বিষয়, বিষয়টা যখন আমি লিখবো তখন থার্ড ব্র্যাকেটে এইভাবে লিখবো নিচে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে ঐতিহ্যবাহী জলাশয় ও পার্শ্ববর্তী পরিবেশ বেআইনি দখল ও দূষণমুক্ত করে পুনরুদ্ধারের আবেদন। কি কারণ? তাহলে ঐতিহ্যবাহী জলাশয় এবং পরিবেশের পার্শ্ববর্তী পরিবেশের বেআইনি দখল এবং দূষণ মুক্ত করে তাকে পুনরুদ্ধারের জন্য আবেদন, ঠিক আছে? এই হলো বিষয়টা। মহাশয় মহাশয়া দুটো দিলাম, কমা। এই নিয়মগুলো কিন্তু মাথায় রাখতেই হবে, বিষয় লিখতেই হবে চিঠির ক্ষেত্রে। এবার থেকে মাঝে মাঝে সকালে ক্লাস করিয়ে দেবো, মানে আমি কাজ করার বসার আগে ক্লাসটা করে দেবো, সুবিধাই হবে। তোমরা বলবে তোমাদের কবে ফ্রি থাকবে। বিষয় লিখতেই হবে। আচ্ছা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই যে মহাশয়, অনেকে মহাশয় লিখে দিয়ে ছেড়ে চলে আসো, সেটা করো না। মহাশয় মহাশয়া দুটোই লিখবে, ঠিক আছে? আচ্ছা, শুরুটা যখন হচ্ছে, তাহলে শুরুর ক্ষেত্রে কোন নিয়মটা মানবো সেটা বললাম। আচ্ছা, এটা যেহেতু কোনো সংবাদপত্রে যাবে না, যেহেতু এটা সম্পাদকীয় চিঠি নয়, সেই কারণে ডিরেক্টলি আমি জেলা শাসককে লিখব। এখানে আর সেই আগের দিনের মতো আপনার বহুল প্রচারিত সংবাদপত্রে এই প্যারা যেটা ছিল, সেটা যে আমার এই বিষয়ের উপর আমি লিখতে চাই, এই কথাটা আমি লিখবো না, ঠিক আছে? যেহেতু এটা ডিরেক্টলি জেলা শাসককে লিখছি, কোনো প্রশাসনিক কর্তাকে লিখছি বা আধিকারিককে লিখছি। আমার এলাকার জলাশয় ও পার্শ্ববর্তী পরিবেশ বেআইনি দখল ও দূষণমুক্ত করে পরিবেশ সুরক্ষার দাবি জানিয়ে আমার অভিমত জানাতে চাই। আশা করি আপনার অনুগ্রহ থেকে বঞ্চিত হব না।
আচ্ছা, দাবি জানিয়ে আমার অভিমত না লিখে আবেদন করে দাও। আমার আবেদন জানাতে চাই, ঠিক আছে? আশা করি আপনার অনুগ্রহ থেকে বঞ্চিত হব না। এটা গেল প্রথম প্যারাটা। বিষয়টা একদম এক আছে, বিষয়টা একদম প্রথমেই ঠিক করে নেবে, তাহলে বিষয়টা এক রাখবে। তাহলে প্যারার ক্ষেত্রে কিন্তু আর অন্য কিছু চেঞ্জ করার দরকার নেই। আমার নিয়মের প্রথম যে প্যারাটা রয়েছে, ফার্স্ট প্যারা, চিঠি লিখতে গেলে এটার উপরে যে নাম্বারটা থাকে দেখবে সেটা চলে এসেছে। এবার সেকেন্ড প্যারাতে আমার বিষয়বস্তুটাকে লিখতে হবে, আমার কি সমস্যা হয়েছে, কেন আমি জানাচ্ছি, আমার আবেদন আমি কেন জানাচ্ছি। প্রথমত আমি এই অঞ্চলের একজন স্থায়ী বাসিন্দা হিসাবে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, ঠিক আছে? আমাদের অঞ্চলের শতাব্দী প্রাচীন বা ঐতিহ্যবাহী জলাশয়টি একসময় তার নাম থাকলে দেবে, যেটা স্থানীয় বাস্তুতন্ত্রে দ্বারা পূর্ণ ছিল, যেখানে মানে ওই পুকুরটা কি কি কাজে লাগতো। আমি একরকম লিখেছি, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো যে পুকুরটা এই কাজে লাগতো। ভূগর্ভস্থ জলের স্তর বজায় রাখা বর্ষাকালে জল নিকাশি ব্যবস্থায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু অত্যন্ত হতাশার সুরে আপনাকে জানাচ্ছি যে বিগত কয়েক বছর ধরে কি করা হচ্ছে না, এটি বেআইনি দখল ও দূষণের শিকার হয়ে অস্তিত্ব সংকটে পড়েছে। বেআইনি দখল হচ্ছে এবং সেখানে লেখা যেতে পারে যে আবাসন নির্মাণ, বেআইনি নির্মাণ কার্য চালানো হচ্ছে, সেখানে আবাসন নির্মাণ করা হচ্ছে, পাশাপাশি প্লাস্টিক বজ্র। আচ্ছা, পয় প্রণালী শব্দটা নাও লেখা যেতে পারে, এত কঠিন, এখানে নর্দমাও লেখা। এগুলো ক্রমাগত ফেলার ফলে নর্দমা দূষিত জল আবর্জনায় সেটা বিষাক্ত হয়ে পড়ছে। এর ফলে এলাকায় জল জমছে, এলাকার জলবায়ুর ভারসাম্য বিঘ্নিত হচ্ছে, জলবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ছে, জলবাহিত রোগের প্রকোপ বাড়ছে, এই প্রাদুর্ভাব বাড়ছে, এটা ঠিক আছে। এলাকায় মশাবাহিত রোগের প্রকোপ বাড়ছে, বা প্রকোপ, মশাবাহিত প্রকোপের প্রকোপের করো না, মশাবাহিত রোগের করো, প্রকোপ বাড়ছে, ঠিক আছে? সমস্যাটা তুলে ধরা হলো। তাহলে সেকেন্ড প্যারাতে আমাকে কি করতে হবে, চিঠির সেকেন্ড প্যারাতে সমস্যাগুলো তুলে ধরতে হবে, আমি যে বিষয়টা নিয়ে লিখবো। এন্ড থার্ড প্যারাতে যেখানে আমি বলবো যে অতএব আপনার কাছে আমার বিনীত নিবেদন, কমা, এই কমার জায়গাগুলো কিন্তু দেখতে হবে যে কোথায় কমা বসাচ্ছি। অবিলম্বে এই জলাশয়টির বেআইনি দখল উচ্ছেদ করে এটিকে পুনরুজ্জীবিত করার ব্যবস্থা করা হোক, ঠিক আছে? বেআইনি দখল উচ্ছেদ করে এটিকে আবার ব্যবহারযোগ্য করে দেওয়া হোক, সেটিকেও হবে যে পুকুরটিকে আবার ব্যবহারযোগ্য, পুনরুজ্জীবিত শব্দটার বদলে ব্যবহারযোগ্য শব্দটাও দেওয়া যেতে পারে। সহজ শব্দ। পরিচ্ছন্নতা অভিযান এখন সব জায়গায় চলছে, সেই সীমানা প্রাচীর নির্মাণ এবং সবুজায়নের ফলে আবার প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণে আপনার দৃষ্টি কামনা করি। হয়ে গেল দাঁড়ি। ধন্যবাদ আনতে আমরা যেটা থ্যাংক ইউ বলি আমাদের লাস্ট, সেখানে এখানে তারিখটা দিতে হবে। বিনীত, বিনীতর নিচে এখানে নিজের নাম হয়, ঠিক আছে? এখানে নিজের নাম যদি না দিতে বলে তাহলে তো এরকম গ দিতে হবে, আর এই জায়গাটাতে স্থানটা লিখতে হবে যে কোথা থেকে চিঠিটা লেখা হচ্ছে, ঠিক আছে? করে দাও, বহরমপুর করে দাও। এইভাবে একটা চিঠি লিখতে হবে। আচ্ছা, তাহলে এই যে চিঠির বিষয়টা, এটাকে বিষয় করতে হবে যে লাইব্রেরি ব্যবস্থার আধুনিকীকরণ এবং তরুণদের বইমুখী করার উদ্দেশ্যে সম্পাদকের কাছে
পত্র, ঠিক আছে? এটাকে বেস করে সেকেন্ড চিঠিটা লিখতে হবে। আর ফার্স্ট প্যারাতে যেটা বললাম ওটা কিন্তু করতে হবে। তারপরে মূল বিষয়টা এবং লাস্ট লাইনে, যদি আপনি আমার এই পত্র প্রকাশ করেন তাহলে আমি বাধিত থাকব। আচ্ছা, এবারে আসি সম্পাদকীয় প্রতিবেদন। দেখো, তাহলে প্রথমটার চিঠির ক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো কারোর? কোনো হবে তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার সেকেন্ডটা হচ্ছে, সেকেন্ডেও কিন্তু দুটো টপিক দেওয়া হয়েছে। আমি প্রথম টপিকটা লিখেছি, প্রথম টপিকটা আমি আগে একভাবে লিখে দিয়েছিলাম, দিইনি যে তা নয়। এই কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা এবারে একেবারে ভিভিআই, মানে সব জায়গায় এত জোর দেওয়া হচ্ছে এই বিষয়টাতে, কিন্তু এটাকে বিভিন্ন ভাবে প্রশ্ন আসবে। এখানে বলছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মানব শ্রম, মানুষের পরিশ্রম নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা, এই রকম ভাবে যদি সমস্ত দেশে যেভাবে চাকরি চলে যাচ্ছে, বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ। যদি এইভাবে চাকরি চলে যেতে থাকে তাহলে কিন্তু আগামী দিনে তো তাহলে এআই এরই সবকিছু দখল চলে যাবে। তাহলে মানুষকে, তাহলে এআই কি আলটিমেটলি কি মানে আর কি, এই যে মানুষের জন্য তাহলে কি ভালো নাকি ভালো নয়, এটাই হচ্ছে বিষয়। তাহলে কি আগামী দিনে এআই কোনো খারাপ প্রভাব আনছে মানুষের জীবনে? এইভাবে যদি চলতে থাকে তাহলে তো, তাহলে তো মুশকিল, তাহলে তো মুশকিল। তো এটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এর প্রশ্নটা বলেছে এআই নিয়ে লেখা, কিন্তু এটা নয়, উত্তর আধুনিক যুগের নতুন চ্যালেঞ্জ। তাহলে আগামী দিনে কি প্রভাব পড়ছে, মানে আগামী দিনে এআই কে কিভাবে মানুষের সঙ্গে এক করে চলতে হবে, মানে মানুষও থাকবে এআইও থাকবে। তাহলে আমাকে কিভাবে এআইটাকে ব্যবহার করতে হবে? এআই তো যন্ত্র, এআই কিন্তু মানুষ, মানুষকে, মানুষই কিন্তু এআই কে অপারেট করবে, ঠিক আছে? নিজে নিজে তো এআই অপারেট হয়ে যেতে পারে না। তাহলে সেই ক্ষেত্রে কর্মসংস্থানে এআই এর প্রভাবটা কি থাকবে, কিভাবে মানুষকে আবার প্রযুক্তি শিখতে হবে, সঠিক ব্যবহার করতে হবে। আমরা জানি কি, মোবাইল ফোন, মোবাইল ফোন আমরা অপারেট করি, মোবাইল ফোন আমাদের অনেক কিছু শেখায়, অনেক কিছু দিচ্ছে, আমরা জানতে পারি। আমরা মোবাইল ছাড়া চলতেই পারবো না। এটা যদি আমরা বলি যে না মোবাইল ছাড়া আমরা চলবো, তাহলে মোবাইল একটা কত, মানে আমরা এই যে রাস্তাঘাটে আছি, মোবাইল, বা আমরা হয়তো অনেকেই দূরে আছি, আমরা ভিডিও কলে একবার দেখে নিচ্ছি তাকে। তো এটা যদি আজকে মোবাইলের, মোবাইলটাকে তো আমরা অ্যাভয়েড করতে পারি না তার ভালো দিকগুলো, তাহলে আমাদেরকে কি করতে হবে, তার ভালো দিকগুলোকে নিতে হবে, তার খারাপ দিকগুলোকে বর্জন করতে হবে। সিমিলারলি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও তাই, তার যে ভালো দিকগুলো আছে সেটাকে আমাকে ব্যবহার করতে হবে, কিন্তু পাশাপাশি তার যে তার যে খারাপ দিকগুলো রয়েছে, যাতে সেগুলো মানুষের ভবিষ্যৎ নষ্ট না করে, সেদিকে কিন্তু আগামী দিনে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আবার প্রযুক্তির সঙ্গে আমাদেরকে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। যখন প্রথম দেশে যখন কম্পিউটার এলো, তখন আমরা কি দেখলাম যে কম্পিউটার মানুষ শিখছে, হুম, ধীরে ধীরে মানুষ শিখতে শুরু করলো কম্পিউটার যেটা লাগবে। আজকে অধিকাংশ মানুষই কম্পিউটার জানেন, বা তারা শিখেছেন বলে তারা অপারেট করতে পারছেন, ঠিক আছে? এটাও দরকার, এআই এর ক্ষেত্রেও কিন্তু সেটাই দরকার, যে মানুষকে কিন্তু শিখতে হবে, সেই প্রযুক্তিগুলোকে শিখে নিতে হবে, তাহলে তো মানুষ ব্যবহার করতে পারবে। সেই কারণে এটাকে আমরা হেডলাইন করতে পারি যে কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান, কর্মজগতে সংকট, সম্ভাবনা এবং মানুষের ভবিষ্যৎ। আগামী দিনে কর্মজগতে কি সংকট দেখা দিচ্ছে, অর্থাৎ কি সমস্যা দেখা দিচ্ছে, তার সম্ভাবনা কি রয়েছে, আগামী দিনে কি হতে পারে, কি হতে পারে বা কি হতে চলেছে, আর একটা হলো মানুষের ভবিষ্যৎ, এই বিষয়ে মানুষের ফিউচার কি। যখন আমি লিখবো তখন বলেই দিয়েছি, এটা আশা করি সকলেই জানে, যে নিজস্ব সংবাদদাতা, এটা খেয়াল রাখতে হবে লিখবার সময়।
ক, খ, গ। এটা কেন লিখছি না স্থানের পরিবর্তে আর 1 2 3 দিয়ে কোলন দিয়ে তারপর আমি শুরু করছি লেখাটা। এটা কিন্তু থাকবেই, এটা প্রতিবেদনের ক্ষেত্রে নিয়ম। বলছে যে একবিংশ শতাব্দীর চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম চালিকা শক্তি হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। হলো তথ্য বিশ্লেষণ। আগে বলতে হবে যে কৃত্রিম বুদ্ধিমত্তা কি কি কাজ করে। তথ্য বিশ্লেষণ করে। আর কি কি কাজ করে? চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, উৎপাদন, কৃষিজ উৎপাদন, শিল্পের ক্ষেত্রে, শিক্ষা থেকে শুরু করে যে কোনো সৃজনশীল কাজ, ঠিক আছে, ক্রিয়েটিভিটি, প্রায় সব জায়গাতেই কিন্তু এর দ্রুত ব্যবহার বাড়ছে। আচ্ছা, দ্রুত ব্যবহার বা ক্রমবর্ধমান ব্যবহার বাড়ছে। একসময় কল্পবিজ্ঞানের বিষয় হয়ে থাকা এই প্রযুক্তি, যে একসময় মানুষ ভাবতো কল্পবিজ্ঞান মানে কল্পনা করা, কল্পবিজ্ঞান এখন মানুষের দৈনন্দিন জীবনে, যা একদিন মানুষ ভাবতো শুধু, সেটাই আজকে মানুষের দৈনন্দিন জীবনে কর্মক্ষেত্রে গভীরভাবে প্রভাব ফেলেছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানুষের কাজের বিকল্প হয়ে উঠবে, নাকি মানুষের কর্মক্ষমতা বৃদ্ধির সহায়ক হবে? তাহলে মানুষকে কি আর কাজের জন্য রাখা হবে না, সেটাই, নাকি কর্মক্ষমতার সহায়ক হবে? অবশ্যই দুটো। এই সেকেন্ডটা, এই সেকেন্ডটাকে কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হবে, যে দুজনেই থাকবে, তবে সমাজে বৈষম্য দূর হবে। সেই ক্ষেত্রে সবাই দুজনেই একসাথে কাজ করতে পারবে, কর্মসংস্থানে বা সমস্যাও থাকবে না। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব যেমন ইতিবাচক তেমনই উদ্বেগের। তথ্য নথিভুক্তকরণ, বিভিন্ন দপ্তরের কাজ, আমি খুব সিম্পল একটা বলছি, যেমন টাইপ করা। একটা টাইমে ছিল যে আমি আগের বছর পর্যন্তও বলতে পারি, ঠিক আছে, কি তার আগের বছর পর্যন্ত যখন মানে ফুল ফ্রেজে পড়াতাম, যখন এই টাইপ গুলো লাগতো তখন কিন্তু আমাকে কাউকে দিয়ে টাইপ করাতে হতো, ঠিক আছে। আর এখন আহ, কি বলে, এআই কে দিলে এআই টাইপ করে দেয়। তথ্য নথিভুক্তকরণ, বিভিন্ন দপ্তরের কাজ এবং বারবার করতে হয় এমন কাজ স্বয়ংক্রিয় হয়ে যাওয়ায়, স্বয়ংক্রিয় যেটা হচ্ছে নিজে থেকে করা যায়, যে কাজ নিজে করা হয়, ঠিক আছে। তো এইগুলো কিন্তু আর মানুষের প্রয়োজন কমতে পারে। আজকে আমরা দেখছি, কিছুদিন আগে আমরা একটা খবর শুনলাম যে রেলে টিকিট কাউন্টার গুলো বন্ধ হয়ে গেছে অধিকাংশ, ঠিক আছে, একটা কি হয়তো দুটো খোলা থাকে সকালে একটা নির্দিষ্ট সময় মানুষের জন্য, কিন্তু মেজরিটি টাইম এই মেশিন বসানো হয়েছে ভাই। তো এই যে কি বলে বসিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে কি হচ্ছে, মানুষের কাজ তো অনেকটাই চলে যাচ্ছে, তাই না, তাদেরকে আর লাগছে না। তো যার ফলে তৈরি হতে পারে কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা। আবার একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচালনা, তথ্য বিশ্লেষণ, যন্ত্রচালিত প্রযুক্তি, নতুন ধরনের পরিষেবায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। তবে দ্রুত বদলে যাওয়া কর্মক্ষেত্রের সঙ্গে দক্ষতা না বাড়াতে পারলে বহু কর্মী পিছিয়ে পড়ার ঝুঁকিতে থাকবেন। তাহলে দেখেছো যেটা আমি বললাম, যে শিখতেই হবে, প্রযুক্তিকে শিখতেই হবে, তবে কিন্তু সে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে। প্রযুক্তিকে শিখতেই হবে, তবে সে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে, নতুবা কিন্তু খুব মুশকিল। বিশেষজ্ঞদের মতে, এবার থার্ড প্যারা, তাহলে আমি এখানে প্রথম প্যারাতে কি বলতে চাইলাম, যে কৃত্রিম বুদ্ধিমত্তা এই মুহূর্তে তার প্রেজেন্ট কি অবস্থান, তাহলে প্রথম প্যারাতে হচ্ছে বর্তমান অবস্থান। মানুষের জীবনে চ্যালেঞ্জ, আমি এখানে পয়েন্টস গুলো দিয়েও দিয়েছিলাম, মানুষের জীবনে কি কি ত্রুটি এই মুহূর্তে কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে, মানে মানুষ কোনগুলোর সঙ্গে অ্যাডজাস্ট করছে না, এবং আগামী দিনে বিশেষজ্ঞরা কি বলছেন, বিশেষজ্ঞদের মতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে
মানুষের প্রতিদ্বন্দ্বী হিসাবে না দেখে সহযোগী শক্তি হিসেবে ব্যবহার করাই কিন্তু ভবিষ্যতের জন্য সব থেকে কার্যকর পথ। অবশ্যই মানে ভালো এটা। কর্মীদের নতুন দক্ষতায় প্রশিক্ষিত করতে হবে। গতকাল পিএম যখন স্পিচ দিচ্ছিল দেশের প্রধানমন্ত্রী, তখন কিন্তু বারবার বলেছে যে দেশের যে তরুণ প্রজন্মকে কিন্তু এআই এর প্রশিক্ষণ দেওয়া হবে, ট্রেন করা হবে। এই শব্দটা থেকে বিভিন্ন জায়গায় আজকাল এই নিয়ে বলা হচ্ছে। শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি জ্ঞান একেবারে শিক্ষা স্তর থেকে যুক্তিবোধের চর্চা বাড়ানো, তথ্যের গোপনীয়তা এবং ন্যায়সঙ্গত ব্যবহারের নিশ্চয়তা দেওয়া জরুরি। মানুষের দক্ষতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় ঘটাতে পারলেই প্রযুক্তির অগ্রগতি কর্মসংস্থান ও সমাজের জন্য আরো ইতিবাচক হয়ে উঠতে পারে। ঠিক আছে, তাহলে লেখাটা কিভাবে লিখতে হবে, কার বেসিসে লিখতে হবে? এখানে দেখো আমি পয়েন্টস গুলো বলছিলাম কৃত্রিম বুদ্ধিমত্তার। এই যে সংকেত গুলো দেওয়া ছিল, আমি এইবার সংকেতটা দিয়েছি যার উপর বেস করে লিখতে হবে, এরপর আমি দিয়ে দেব না। পরেরটা নিজেদেরকে করতে হবে। পরের টপিকটা কি আছে, একদম সেম ভাবে। আর প্রতিবেদনের ক্ষেত্রে সম্পাদকীয় প্রতিবেদন দেবে, কিন্তু কোন 3টে প্যারাতে শেষেরটাতে অবশ্যই কোনো বিশেষজ্ঞের কথা, কোনো প্রশাসনিক স্তরে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তার কথা লিখতে হবে। বাট প্রথম দুটোতে কি লিখতে হবে, দ্বিতীয়টাতে তার প্রভাবটা লিখতে হবে, ভালো দিক খারাপ দিক এইগুলো লিখতে হবে। এখানে যেমন বলেছে জলবায়ুর পরিবর্তন ও ভারতের খাদ্য নিরাপত্তা, সংকট ও সমাধানের পথ। ঠিক আছে, যে এই যে অসময়ে বৃষ্টি হচ্ছে বা খরা হচ্ছে, কৃষি ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হচ্ছে, তার জন্য আমাদের কি ধরনের কৃষি চাই, সেই পদ্ধতির প্রয়োজনীয়তা কি, তার ফলে আমরা কি কি পাবো। খুব কম শব্দ, 200 শব্দ। ঠিক আছে, তাই জন্য আমাদের খুব বিশাল কিছু লেখার দরকার নেই, ঠিক একদম টু দা পয়েন্ট আমাদের লিখতে হবে। জলবায়ুর পরিবর্তন কৃষিক্ষেত্রে কিভাবে সংকট ডেকে আনছে, এক কথায় যদি আমি বলি ঠিক এইটাই। ভারতের খাদ্য নিরাপত্তার সুরক্ষা কতটা, যদি আমি এটাকে কি বলবো, একটা হেডলাইন করতে চাই, এই হেডলাইন গুলোকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, হলো, এটা নিজেদেরকে করতে হবে। তাহলে আগের একটা পত্র রচনার টাস্ক থাকলো, এটা একটা প্রতিবেদন টাস্ক থাকলো। আর এরপর থাকছে ভাবার্থ। বলছে যে যে শিক্ষায় মানুষের চরিত্র গঠিত হয় না, মনের শক্তি বৃদ্ধি পায় না, বুদ্ধির বিকাশ হয় না, মানুষকে নিজের পায়ে দাঁড়াতে শেখায় না, তা কখনোই প্রকৃত শিক্ষা হতে পারে না। তার মানে একটা এই লাইনটা দেখি আমরা মোটামুটি বুঝতে পারছি যে আমাদেরকে এখানে শিক্ষার প্রকৃত স্বরূপ সম্পর্কে বোঝাতে চেয়েছে, যদিও আমরা না পড়ে অন্যগুলো করব না। ঠিক আছে, আমি জাস্ট এখানেই বলছি, যেহেতু এই বিষয়টা নিয়ে এর আগেও অনেকবার আমি বলেছি। যাই হোক, বইয়ের পাতার কতগুলো বিদ্যা মুখস্থ করে পরীক্ষায় পাশ করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়। শিক্ষার আসল কাজ হলো মানুষের ভেতরের অন্তর্নিহিত মানসিক এবং নৈতিক সম্ভাবনাগুলোকে জাগিয়ে তোলা, মানুষ নিজে যাতে কোনো ডিসিশন নিতে পারে। ঠিক আছে, যে জাতি কেবল বই মুখস্থ করা ডিগ্রিধারী তৈরি করে, কিন্তু সৃজনশীল চিন্তাবিদ বা নীতিবান মানুষ তৈরি করতে পারে না, যার নিজস্ব চিন্তা নেই, যে ক্রিয়েটিভ নয়, যে নিজে থেকে সৃষ্টি করতে পারে না, সেই জাতির পতন অবশ্যম্ভাবী। বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থা মূলত প্রতিযোগিতা নির্ভর ও পরীক্ষা কেন্দ্রিক হয়ে পড়েছে, যেখানে জ্ঞানের চেয়ে নম্বরের গুরুত্ব বেশি। সেগুলো আমরা স্কুলে গেলে দেখতে পাই, যেটা হচ্ছে অনেক বেশি কত কে পরীক্ষায় নম্বর পেলো সেটাই এখনকার দিনে প্রধান। ঠিক আছে, সে জানলো কি জানলো না সেটা বড় কথা নয়। ফলে তরুণ সমাজ শিক্ষিত হলেও আত্মবিশ্বাস ও সামাজিক দায়বদ্ধতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। একদমই তাই, তাদের মধ্যে কনফিডেন্স নেই, তারা সামান্যতম একটা কোনো বিষয়ে তারা ভীষণভাবে নার্ভাস হয়ে পড়ে, সামাজিক রেসপন্সিবিলিটি তাদের মধ্যে কম,
এই সংকটের মোচন মানে এই সংকটটাকে দূর করতে চাইলে শিক্ষাকে জীবনমুখী করে তুলতে হবে, মূল্যবোধ ভিত্তিক করে তুলতে হবে, মানে মানুষকে মূল্যবোধ শেখাতে হবে। কোনটাতে মোরাল, তাকে আহ নৈতিক শিক্ষার পাঠ পড়াতে হবে। আর জীবনমুখী কি, বাস্তব অভিজ্ঞতা থেকে, বাস্তব শুধুমাত্র বইয়ের পড়া নয়, প্র্যাকটিক্যালি তাকে বিভিন্ন বিষয়ের সঙ্গে তার জ্ঞান লাভ, তাকে পরিচিত করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে শব্দগুলো বললাম, এই যে জীবনমুখী অর্থাৎ বাস্তব, বাস্তবতা বোধ, এটা হতে পারে। বাস্তবমুখী, এটা হতে পারে। মূল্যবোধ ভিত্তিক অর্থাৎ কিনা নৈতিক শিক্ষা। এই শব্দগুলো আমি দিয়ে দিচ্ছি, তার কারণ হলো যখন লিখতে হবে উত্তরটা, তখন এগুলো ভীষণ কাজে লাগবে। তাহলে এট ফার্স্ট হলো প্রকৃত শিক্ষার স্বরূপ আর তার সংস্কারের প্রয়োজনীয়তা, এটাকে আমরা হেডলাইন করব। তাহলে কেবলমাত্র পরীক্ষায় পাশ বা ডিগ্রি অর্জন শিক্ষার মূল লক্ষ্য হতে পারে না। প্রকৃত শিক্ষা মানুষের চরিত্র গঠন করে, তাকে বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং স্বাবলম্বী হওয়ার শক্তি যোগায়। আচ্ছা, এই যে ভেতরের যে মানসিক নৈতিক সম্ভাবনাগুলোকে জাগিয়ে তোলে, ঠিক আছে, তার নিজের যে মানুষকে, এই যে নৈতিক এবং মানসিক, এখানে হলো তার বুদ্ধিবৃত্তিক, তার চরিত্র গঠন করে, তার বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটায়, আর স্বাবলম্বী হতে সাহায্য করে। নম্বরের অন্ধ প্রতিযোগিতায় অর্জিত জ্ঞান তরুণ প্রজন্মকে দায়িত্ব জ্ঞানহীন করে তোলে, যা জাতির অবক্ষয় ডেকে আনতে পারে। তাই সামাজিক অগ্রগতি সুনিশ্চিত করতে ডিগ্রি নির্ভর ব্যবস্থার বদলে মূল্যবোধ এবং জীবনমুখী, এটাকে আমি বারবার বললাম যে নৈতিকতা বোধ ও বাস্তবমুখী শিক্ষার প্রচলন জরুরি, এই দুটো শব্দ এখানে ব্যবহার করা যেতে পারে। মূল্যবোধ, আমরা জানি যে মোরাল যে বিষয়টা থাকে, ওই কনসেপ্টটা থেকে এসেছে। এই শব্দগুলো একদিনে আসবে না, এই শব্দগুলো বারবার করে লিখতে হবে। ঠিক আছে, ধীরে ধীরে আসবে। আর সব থেকে বড় বিষয় হলো লেখার সময় চিন্তা ভাবনা করতে হবে, একটু বিষয়টাকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, সময় দিয়ে লিখতে হবে। ঠিক আছে, আমি আমি একদিনে 3টে লিখবো না বসে, আমি একদিন ভাবার্থ করবো দিনটা, আমার তো পরীক্ষার এখন তো আমার কাছে সময় আছে, এটা করতে করতে যখন আমার কাছে ওয়ার্ড লিমিট গুলো বাড়তে থাকবে, আর যখন যে শব্দটা কি বলে, সব থেকে ভালো কথা যে একটা খাতা আমি করব আমার লেখার জন্য, আর একটা ছোট খাতা আমি পাশে রাখবো যেখানে আমি শব্দের ভান্ডার গুলো লিখবো, যে কোন জায়গায় কোন কোন শব্দ অ্যাপ্লিকেশন হচ্ছে। এটা খুব দরকার ওয়ার্ড লিমিটটাকে বাড়ানোর জন্য, ছোট্ট একটা খাতা করা, শব্দগুলোকে সেখানে লেখা, নতুন নতুন শব্দগুলো। আর একটা খাতায় যেমন আমি উত্তর লিখছি লিখবো, বা এটাও হতে পারে যখন আমি লিখলাম তার নিচে আমি ওই জায়গাগুলো লিখে রাখলাম। কিন্তু আমার মনে হয় যে সব থেকে ভালো যে একটা আলাদা খাতা করা ওয়ার্ড লিমিটের জন্য, সেটা ভীষণ কাজে লাগে। এই যে সামাজিক দায়বদ্ধতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, তাদের মধ্যে রেসপন্সিবিলিটি, অর্থাৎ এটা কি করছে, তার দায়িত্ব জ্ঞানহীনতা, তাকে দায়িত্ব জ্ঞানহীন করে তোলে। ওয়ার্ডগুলো আমি বলে দিচ্ছি। স্বাবলম্বী হওয়ার যে শিক্ষা, এখানে আরেকটা হয় শব্দ যেটা হচ্ছে আত্মবিশ্বাস গড়ে তোলে। যদি প্যাসেজে আত্মবিশ্বাস শব্দটা থাকে তাহলে দেওয়ার দরকার নেই। বিবেকহীন এবং দায়িত্ব জ্ঞানহীন করে তোলে, যা জাতির অবক্ষয় ডেকে আনে, ক্ষতি, পতন।
এই শব্দগুলো হবে অবক্ষয় থেকে। তাই সামাজিক অগ্রগতি অর্থাৎ এগিয়ে চলা, উন্নতি, সুনিশ্চিত করতে ডিগ্রি নির্ভর শিক্ষার বদলে, ব্যবস্থার বদলে, বা এটাকে শিক্ষাও বলা যেতে পারে, মূল্যবোধ, নৈতিকতাবোধ ও বাস্তবমুখী শিক্ষার প্রচলন জরুরি। এই হলো প্যাসেজটা। শব্দগুলো বললাম, এবার এগুলো নিয়ে লেখার চেষ্টা করবে। দুটো তো হোমওয়ার্ক থাকবেই, ইনক্লুডিং এটাকে লিখতে পারো আরেকবার, ভাবার্থটাকে। এখানে যে মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে না, এইগুলো হলো যে শব্দগুলো অতিরিক্ত শব্দ, বাক্য, এগুলো বাদ। বইয়ের পাতায় কতগুলো বিদ্যা মুখস্থ করে, এক কথা এটাকে আমরা বলে দেবো মুখস্থ বিদ্যা। মুখস্থ, এখানে এই প্যাসেজে কি কি বলেছে? এক হচ্ছে মুখস্থ বিদ্যার কথা বলেছে, ডিগ্রিধারী শিক্ষার কথা বলেছে, যে শুধুমাত্র ডিগ্রি অর্জন করলেই হবে না, নম্বর পেলেই হবে না, তারা কোনো সৃজনশীল, আচ্ছা, বা চিন্তাবিদ বা নীতিবান, এই তিনটে শব্দকে এক জায়গায় করে দিই, মৌলিক। ঠিক আছে, তিনটে শব্দ এক জায়গায় চলে এলো। মৌলিক, মানুষ তৈরি করতে পারে না, সেই জাতির পতন। এখানে পতন শব্দটা দিয়ে দিয়েছে, তাই জন্য আমি ওখানে অবক্ষয় শব্দটা ইউজ করেছি। এখানে আরেকটা হচ্ছে যে ক্ষতি বললাম। এই যে শব্দগুলো বারবার বলছি যে প্যাসেজের শব্দ যতটা সম্ভব বাদ দিতে হবে, পড়বার সময় এগুলো খেয়াল রাখতে হবে। আরো করাবো তো এগুলো আস্তে আস্তে বাড়বে। এই যে প্রতিযোগিতা নির্ভর এবং পরীক্ষা কেন্দ্রিক হয়ে পড়েছে, যেখানে জ্ঞানের চেয়ে নম্বরের গুরুত্ব বেশি। একই কথা বারবার, ঠিক আছে, এটা একবার দিয়ে দিয়েছো। ফলে তরুণ সমাজ শিক্ষিত হলেও আত্মবিশ্বাস শব্দটা এখানে ব্যবহার হয়ে গেছে, সেই কারণে ওখানে যেটা সামাজিক দায়বদ্ধতা, তারা দায়িত্ব জ্ঞানহীনতা তাদের মধ্যে বাড়ছে। ঠিক আছে, এই সংকটের মোচন মানে এই সংকটকে দূর করতে গেলে এই সমস্যার সমাধান, এই সংকটের মোচন অর্থাৎ সমস্যার সমাধান ঘটাতে হলে শিক্ষাকে এই করতে হবে। তাহলে কারোর কোনো অসুবিধা থাকলো? যদি থাকে কোনো লাইনে বল, আবার বলবো। কারোর যদি কোনো লাইনে কোনো অসুবিধা থাকে তাহলে আবার বলবো, বলো। না। তাহলে এবার নিজেরা প্র্যাকটিস করতে পারবে তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ লিখবো। ঠিক আছে, তাহলে যে কটা টাস্ক দিলাম আগে কমপ্লিট করো, তারপর আবার আমি বলছি। দু তিন দিনের মধ্যে আবার আমি ফার্দার ক্লাস নেব, ঠিক আছে?